সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউজ সম্পাদক নুরুল কবির আমাদের সঙ্গে রয়েছেন। নুরুল কবির, স্বাগত। ধন্যবাদ আপনাকে। শিরোনাম দেখে নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই ডাকসুতে, শিগগিরই ফিরছেন তারেক রহমান। মানবজমিন জটিল হিসাব, ডাকসু নির্বাচন এক রাজনৈতিক কিংবদন্তির বিদায়, বদরুদ্দিন উমর। কালবেলা চারদিকে অশান্তির ঝড়, দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের আবদার। কালের কণ্ঠ, ডাকসুর প্রচারণা শেষ, ভোট কাল, বিমা নিজেই যখন ভক্ষক। আমাদের সময় রাষ্ট্রপতির আদেশে সাংবিধানিক সংস্কার, ভিন্ন মত বিশেষজ্ঞদের, থেমে গেল আপোষহীন যুদ্ধার কলম। দেশ রূপান্তর, ভোট ঠেকানোর জোট আসছে, ডাকসুর বাঁশি বাজবে কাল। খবরের কাগজ, মব সন্ত্রাস থামাবে কে? ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই ৪,৫০০। আলোকিত বাংলাদেশের রাত পোহালি, ডাকসুর ভোট, বদরুদ্দিন উমর আর নেই। দৈনিক সংগ্রাম, প্রচারণা শেষ দিনে প্রার্থী ও সমর্থকদের ব্যস্ততা, ভোট উৎসবমুখর করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে নজরদারি জোরদার করবে সরকার। কবির, আপনি শিরোনাম দেখলেন। শিরোনামের অন্যতম শিরোনাম হচ্ছেন বদরুদ্দিন উমর, তার মৃত্যু। তাকে কি বলে ডাকবো আসলে? একাধারে তিনি রাজনীতিক, কলাম লেখক, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অনেক নামে তাকে চেনা যায় এবং সর্বক্ষেত্রে শেষ দিন পর্যন্ত তিনি সাচ্চা বাম রাজনীতি করেই গেছেন। ধন্যবাদ আপনাকে। বদরুদ্দিন উমর আসলে একটা সময়ের প্রতিনিধিত্ব করেন। তা তিনি প্রায় ৯৩ বছর বয়সে সক্রিয় থাকা অবস্থায় শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি তার কর্মময় জীবন যাপন করেছেন। আমি জানি পরিবারের যে কোনো সদস্যের জন্যে এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। অন্যদিকে তিনি এমন একটা জীবন যাপন করেছেন, ৯৩ বছর বয়স পর্যন্ত কর্মময় জীবন এবং একটা ইতিবাচক জীবন। তার জীবনটাকে তিনি তাৎপর্যময় করে তুলতে পেরেছিলেন এবং এরকম একটা জীবনের জন্যে সেই তার কাজকে সেলিব্রেট করা হচ্ছে আমাদের দরকার। বহু মানুষের মৃত্যু হয়, সকল মৃত্যুই মর্মান্তিক, বেদনাদায়ক, কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের পেছনের দিকে যখন তাকাই আমরা, তখন আমরা দেখতে পারি তাদের জীবনের মহত্বটা এই জায়গায় যে তিনি যেই জীবনটা বেছে নিয়েছিলেন, তিনি যেই পরিবার থেকে এসেছিলেন, যেই শিক্ষা দীক্ষা তিনি গ্রহণ করেছিলেন, যেই সব সুযোগ সুবিধা তার জীবনে এসেছিল, সেগুলোর বিবেচনায় সমস্ত কিছু আরাম আয়েশের কথা বাদ দিয়ে তিনি মানুষের সার্বিক মুক্তির লড়াইয়ে সারা জীবন নিয়োজিত ছিলেন। কোন নামে ডাকবো আমরা, সেটা আপনি প্রশ্ন করেছেন। তিনি নিজেকে রাজনীতিক হিসেবে ভাবতে পছন্দ করতেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে তিনি অবশ্যই রাজনীতিক ছিলেন, কিন্তু তার যে রাজনীতি পরায়ণ, ইতিহাস সচেতন, যে জনবুদ্ধিজীবী তার ভূমিকা, এটাই বাংলাদেশের মানুষ এই হিসেবে, এই পরিচয়ই তাকে দীর্ঘ সময় মনে রাখবেন। তিনি তো একজন আপোষহীন যোদ্ধা ছিলেন। তা তো ছিলেনই। একটা মানুষের জীবন কি করে আসলে, মানে কোন জীবনকে আমরা সার্থক জীবন বলবো? লড়াইয়ের যে জীবন, কিন্তু সেটা কোন লড়াই? বৃহত্তর শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য যে লড়াই, সেটা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে হোক, রাজনৈতিক পর্যায়ে হোক, সেই লড়াই করতে করতে নিরাপদ সংগ্রামের মধ্য দিয়ে যিনি জীবন অতিবাহিত করতে পারেন, তার জীবনটাকে আসলে একটা সার্থক জীবন বলা যায়, একটা তাৎপর্যময় জীবন। সেই অর্থে বদরুদ্দিন উমর যাপন করেছেন। আপনি লক্ষ্য করুন তার জীবনের যে প্রতিশ্রুতি, ইতিহাসের প্রতি যে দায়বদ্ধতা, সেটা কী করে তার যে বিবর্তনটা খুব অসাধারণ। তিনি আবুল হাশিমের ছেলে, মাতা পিতা উভয়ের দিক থেকে তার
পূর্ববর্তী প্রজন্ম খুব পাওয়ারফুল ছিলেন। মুসলিম লীগ এবং কংগ্রেসের বেঙ্গল রাজনীতিতে তারা বড় বড় ভূমিকা পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন। মুসলিম লীগ রাজনীতির মধ্যেও আবুল হাশিম অত্যন্ত সুনামের সঙ্গে তার বেঙ্গল মুসলিম লীগের প্রগতিশীল অংশকে প্রতিনিধিত্ব করতেন এবং তাদের আন্দোলনের মধ্য দিয়ে এই মুসলিম লীগ এখানে সবচাইতে বেশি সংগঠিত হয়েছিল এবং সেই সংগঠিত হওয়ার কারণেই 1946 আপনার 37 সালের নির্বাচনে থেকে শুরু করে 46 সালের নির্বাচন পর্যন্ত মুসলিম লীগ এখানে যে একটা জনস্বার্থের সহায়ক শক্তি হিসেবে নিজেকে 46 সালের নির্বাচন পর্যন্ত সময়ে বিকশিত করতে পেরেছিলেন বলেই এইখানকার এই দেশের গরিব কৃষক, গরিব হিন্দু, হ্যাঁ, মুসলমান তার ভোট দিয়েছিল। সেই আবুল হাশিমের সন্তান তিনি। শিক্ষা জীবন অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, এসে এই দেশে এসে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। কিন্তু তখন সেই 60-এর দশকে সারা পৃথিবী জুড়ে যে বামপন্থার সংগ্রাম, সমাজতন্ত্র এবং জনগণের মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবার জন্যে বিশ্ববিদ্যালয়ের আপনার বুদ্ধিবৃত্তিক জীবন, আয়েশের জীবন বাদ দিয়ে তিনি শ্রমিক কৃষকের আন্দোলনে সম্পৃক্ত হয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছেন এবং সারাটা জীবন তিনি সেই লড়াইটা লড়েছেন। আমি বলবো, আমি কেন রাজনীতিক হিসেবে, মানে আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক তো ছিল, জি, আপনি যদি দুই একটা স্মৃতিচারণ করেন। রাজনীতিক হিসেবে তিনি নিজেকে ভাবতে পছন্দ করলেও ঠিক রাজনীতিকের যে বৈশিষ্ট্য, সেটা যেই শ্রেণীর রাজনীতি করুন না কেন, বদরুদ্দিন উমর খুব অ্যাকোমোডেটিভ ছিলেন না। আচ্ছা, অপরাপর তিনি বিশুদ্ধবাদী টাইপের এক ধরনের লোক ছিলেন। অপরাপর রাজনৈতিক দলের সঙ্গে মৈত্রী, ফ্রন্ট এগুলো তৈরি করা, সেখানে যে অ্যাকোমোডেশনের দরকার পড়ে সেইটা তিনি পক্ষপাতে ছিলেন। এমনকি আপন রাজনৈতিক দলের ভিতরেও তিনি যে খুব অ্যাকোমোডেটিভ ছিলেন নানান বিচিত্র চিন্তার, তা নয়। সে কারণে তার পার্টির হয়তো বিকাশ লাভ করে নাই। এই ধরনের মানুষেরা সাধারণত, যার নিজের চিন্তার প্রতি আস্থাশীল, নিজের লেখাপড়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, এই ধরনের মানুষেরা আসলে তিনি যে বুদ্ধিজীবী তার জীবন যাপন করেছেন সেটি আসলে উপযুক্ত, সেটা তিনি করেছেন। এবং এই তার ভূমিকাটা ছিল বরাবরই অপোজিশনাল। অপোজিশনাল এই অর্থে যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। সেই এস্টাবলিশমেন্ট যখন কৃষককে, শ্রমিককে শোষণ করত, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করেছেন। দল হিসাবে তার পিতার পার্টি মুসলিম লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এমনকি তার পিতার একটা অসাধারণ বই আছে, সেই বইটার ভূমিকা লিখেছেন ইন রেট্রোস্পেক্ট নামে। সেই বইয়ের উনি ভূমিকা লিখতে গিয়ে তিনি নিজে তার পিতার পরবর্তী জীবনের কালের, শেষ জীবনকালের রাজনীতিরও সমালোচনা করেছেন। তো যেই মানুষ তার আপন পিতার সম্পর্কে পরিষ্কারভাবে আপনার সমালোচনা করতে পারে, তার অন্যদের পিতাদের ব্যাপারে কথা বলতে তার কোনো ধরনের জড়তা থাকবার কারণ ছিল না এবং তিনি সেই জড়তা পোষণ করেন নাই। তার যে তিনি নিজে 5 খণ্ড আত্মজীবনী লিখেছেন। ওই আত্মজীবনী মানুষ যখন নিজের কথা এত বলতে থাকে আত্মজীবনীর মধ্যে, হ্যাঁ, যে ওই কী খেতে পছন্দ করতেন থেকে শুরু করে কোন মাছ ভালো, এইগুলো থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি নানা অপ্রয়োজনীয় অনৈতিহাসিক নানা ঘটনার বর্ণনা দেন। কিন্তু তার এই 5 ভলিউম আত্মজীবনে পড়লে তার পুরো জীবনের সময়টার রাজনৈতিক সাংস্কৃতিক চেহারাটা ফুটে ওঠে। লড়াইয়ের, সংগ্রামের, বিবর্তনের, প্রতিদ্বন্দ্বিতার, প্রতিপক্ষের অবস্থান সম্পর্কে এবং সেই পারস্পরিক নানান শক্তির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের উত্থান পতন, এই সমস্ত একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন। সেখানে বদরুদ্দিন উমরকে নিজের চরিত্র হিসেবে খুব বেশি খুঁজে পাবেন না। এটা একটা অসাধারণ কাজ। আর কিন্তু ইতিহাসবিদের কাজ করেছেন, সে ভাষা আন্দোলন সম্পর্কিত তার যে গবেষণা, এটা তো ছাড়া নতুন করে সেই ভাষা আন্দোলনের
ইতিহাসের দিক থেকে তার সবচেয়ে বড় অবদান হচ্ছে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকে দেখা। একটা মধ্যবিত্ত ক্লাসের ছাত্রদের কেবলমাত্র সৃষ্টি হতে চায়, সেই কারণেই ছাত্র আন্দোলন হয়েছে বা কিংবা এক ধরনের কি বলবো যে সভিনিজম, ন্যাশনাল সভিনিজম প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন হয়েছে। ব্যাপারটা যে এরকম ছিল না, ব্যাপারটা যে আসলে শ্রমিক কৃষকের স্বার্থের সঙ্গে এবং বৃহত্তর একটা রাইজিং মিডল ক্লাসের স্বার্থের সঙ্গে ভাষার সংগ্রামের মধ্য দিয়ে কীভাবে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘাতগুলো তৈরি হয়েছে, সেই যে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে তিনি এই ইতিহাস রচনা করেছেন, সেটা একটা অসাধারণ কাজ। পৃথিবীর যে কোনো সুস্থ জাতি তার এই কাজকে মনে রাখবে। অনেক কিছুর সঙ্গে তার রাজনৈতিক দর্শনের অনেক কিছুর সঙ্গে আপনার আমার দ্বিমত থাকতে পারে, আমার ব্যক্তিগতভাবে ছিল, সেই বিষয়ে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। কিন্তু তার যে কমিটমেন্ট, মানুষের প্রতি মমত্ব এবং ইতিহাসের প্রগতিশীল শক্তির পক্ষে, তার উত্থানের পক্ষে, হ্যাঁ, তার যে বুদ্ধিবৃত্তিক পক্ষপাত এবং তার জন্য তার রাজনৈতিক সংগ্রামের প্রতি তার যে অঙ্গীকার, এটা একটা অসাধারণ বিষয় ছিল। নিরাপোষ মানুষ ছিলেন, কোনো ধরনের লোভ লালসা এগুলো তাকে কখনো, এই সমস্ত বদগুণ তাকে কখনো স্পর্শ করে নাই। ফলে তিনি অনেক কাজের উদাহরণ হিসেবে বাংলাদেশে থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে কনসিস্টেন্সি। নিরাপোষভাবে সারা জীবন লড়াই করেছেন, বাট সেই কনসিস্টেন্সির মধ্যে আবার কিছু মানুষ তার চিন্তা পরিবর্তন করে না, কারণ চিন্তা পরিবর্তন করবার বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকে না। একটা ধরে আছে তো ধরেই আছে। অর্থাৎ তার যে কনসিস্টেন্সি ছিল, তার জীবনের চিন্তার মধ্যে বিবর্তন ঘটেছে, কিন্তু কনসিস্টেন্সিটা ছিল যে বৃহত্তর জনতার গণতান্ত্রিক স্বার্থের প্রতি তার এই কনসিস্টেন্সি ছিল। এবং তার পক্ষের যত ইডিওলজি, সেই ইডিওলজিগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এবং এগুলি করতে করতে আপনার তার জীবন অতিবাহিত করেছেন। এটা একটা অসম্ভব সুন্দর সার্থক জীবন। আর একটা কথা বলি, আপনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনতে চেয়েছেন, খুবই সংক্ষেপে আমি একটা বলি। তিনি শেষের দিকে একদম কানে শুনতেন না। যারা কানে শোনেন না তারা সাধারণত অনেক জোরে কথা বলেন। এই কানে না শোনাটা তার পরিবারের জন্যে হয়তো দুর্ভোগের, কারণ তারা যা বলতে চাইছেন, পিতা, হ্যাঁ, কিংবা স্ত্রী, এটা শুনতে পাচ্ছেন না। কিন্তু তার এই যে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, শারীরিক সীমাবদ্ধতা, এইটা একবার আমার খুব পক্ষে এসেছিল। একই সেমিনার ওনার আর আমার বক্তৃতা করবার কথা, তা আমরা দুজনেই গেছি। যারা কানে শোনেন না তারা নিজের অনেক জোরে কথা বলেন, সাবকনসিয়াসলি মনে করেন যে তার কথা অন্যরা শুনতে পাচ্ছেন না। তো আমার একটা বই, একটা মোটা বই কষ্ট করে উনি পড়েছেন, পড়ে তার ভালো লেগেছে, কিন্তু সেই কথাটা উনি আমাকে বলতে চেয়েছেন, কিন্তু যেহেতু কানে শোনেন না, জোরে কথা বলেন, এত জোরে বলেছেন যে বইটা ভালো হয়েছে, সেইটা হল ভরা শুদ্ধ মানুষ জানতে পেরেছে। এইটা হচ্ছে তার কানে না শোনার অ্যাডভান্টেজ আমি পেয়েছি। তাকে ধন্যবাদ জানাই। উনি এই তার পরবর্তী প্রজন্মের মানুষ হিসেবে আমার বইটা উনি পড়েছেন মনোযোগ দিয়ে। তার কলামগুলো ছিল কিন্তু অসাধারণ, মানে সেটা হচ্ছে যারা তার বইগুলিও অসাধারণ। উনি আসলে খুব সাধারণ কাজ কখনো করেন নাই। শেষের দিকে যেহেতু কলাম লেখার মাধ্যমে তিনি তার মত প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন, মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করবার চেষ্টা করেছেন, সে কারণে মানুষ এটা বেশি জানে। কিন্তু সিরিয়াস পাঠক যারা, তার জীবনটাই অসাধারণ ছিল। তিনি একটা অসাধারণ জীবন যাপন করেছেন, সারা জীবন থেকে একটা লড়াকু জীবন, নিরাপদ জীবন, সেইটাই শুধু মানুষকে মানুষ করে তোলে এবং মানুষের জীবনকে সার্থক করে। তিনি সেই সার্থক জীবন যাপন করেছেন। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠানের তরফেও আমি একই কথাই বলবো, আমরাও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। খবরের কাগজ আমার সামনে আছে, মব সন্ত্রাস থামাবে কে? আপনি সাম্প্রতিক ইতিহাসগুলো জানেন। সর্বশেষ যেটা আমি আপনাকে বলি, মব সন্ত্রাস যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে পৌঁছায় তখন আমরা কি বলবো? মবের মূল্য কি বলবেন? ফরিদপুরের ঘটনা, রাজবাড়ির ঘটনা তো আপনি জানেন। আপনি যে প্রশ্ন করছেন, এই যে
এটা থামাবে কে? এটা থামানোর প্রধান দায়িত্ব সরকারের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা বুঝতেও পারছি, যারা এই মবের মূল্য প্রতিষ্ঠার পেছনে আছেন, তাদের যারা চালিকা শক্তি, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। ধরুন সর্বশেষ যে ঘটনাটা ঘটল, আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা আসছি, সে কী কী কথা বলেছে সেগুলো আসছি আমি পরে। এই যে একজন মানুষ, তিনি একটা ধর্ম হচ্ছে যে কোনো ধর্ম অনেক ব্যাপক ব্যাপার, তার নানা ধরনের ব্যাখ্যা হয়, ইতিহাসের দিক থেকে ব্যাখ্যা হয়, দর্শনের দিক থেকে ব্যাখ্যা হয়, রাজনীতির দিক থেকে ব্যাখ্যা হয়। কারণ কোনো ধর্মমতই বহু বছরে টিকতে পারে না যদি না সেই ধর্মপথ মত আপনার বিদ্যমান সমাজের বা ঐতিহাসিক যে সমস্ত কাল পর্ব সেই ধর্ম পার হয়ে আসে, সেই সমস্ত জনগোষ্ঠীগুলোর ঐতিহাসিক নানা ঘটনাগুলিকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, দার্শনিকভাবে অ্যাড্রেস না করতে পারে। ইসলাম বাংলাদেশে টিকে আছে এত বছর ধরে, এইটার যে ইসলামের অন্তর্গত যে সমস্ত শক্তি সামর্থ্য আছে বা অপরাপর ধর্ম পৃথিবীতে টিকে আছে, তার কিছু অন্তর্নিহিত শক্তি সামর্থ্য রাজনৈতিক, সাংস্কৃতিক, দার্শনিক আছে বলেই এগুলো টিকে আছে। কিন্তু এত যেই ধর্ম জীবনকে নানানভাবে ব্যাখ্যা করে, নানানভাবে প্রভাবিত করে, তার ব্যাখ্যাও নানান রকমের হবে। নানান শ্রেণী, নানান গোষ্ঠী, নানান সম্প্রদায় নানানভাবে ধর্মগুলোকে ব্যাখ্যা করে এবং সেই জন্যে ধর্মের ভেতর থেকে দুর্বল হয়ে যায় না, বরং নতুন নতুন ব্যাখ্যায়, বিচিত্র ব্যাখ্যায় নানানভাবে শক্তিমানও হয়ে ওঠে। অপব্যাখ্যায় যেমন তার দুর্বল হয়। কিন্তু আমরা খুব লক্ষ্য করছি যে কিছু ধর্মশ্রয়ী রাজনৈতিক দল, বিশেষত জামাত ইসলামী, তার প্রায় জন্মের পর থেকেই এই ধর্মাশ্রয়ী রাজনীতিতে তাদের যে চিন্তা, সেই চিন্তার বাইরে ধর্মের যে অপরাপর স্কুল, অপরাপর থটস, এগুলো যারাই করে তাদের বিরুদ্ধে সে যখনই সংগঠিত থাকে বা তার শক্তিতে বৃদ্ধি হয়, সেগুলো সন্ত্রাসের রূপে তাদের উপর, তার প্রতিপক্ষের উপর বহিঃপ্রকাশ ঘটে। এটা আজকে নতুন নয়। পাকিস্তানের আমলে প্রথমে এই যে জামাত ইসলামী দলের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, ইতিহাসের রং সাইডে তিনি সবসময় থাকতেন, তার পার্টিও তাই থেকেছে। তিনি প্রথমে ভারতে যখন পাকিস্তান আন্দোলন হয় মুসলমানদের জন্য, কতগুলি বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে মুসলমানরা যখন ওইখানে আপনার একটা জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা ব্রাহ্মণ্যবাদীদের কাছ থেকে তৈরি হয় বলে এই দেশের মুসলমানরা, গরিব মুসলমানরা যখন এই আন্দোলনকে সমর্থন করে, মওদুদী তখন ভারত ভাঙার কিংবা পাকিস্তান সৃষ্টির বিরুদ্ধে ছিলেন এবং সম্ভাব্য পাকিস্তানকে ওই সময়ে তিনি নানানভাবে টিপ্পনী কেটেছেন, খোঁচাখুচি করেছেন। যেই পাকিস্তান হলো, সেইটা তখন আবার তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়ালেন। দাঁড়াতে গিয়ে হঠাৎ জামাত ইসলামী, অর্থাৎ যেই জিনিস নির্ধারণ করবার কথা ইসলামের যিনি আল্লাহ, তার সেই দায়িত্ব জামাত ইসলামী নিয়ে নিল। বলল যে আহমদিয়া সম্প্রদায় মুসলমান না, তাদেরকে আপনার শাস্তা করতে হবে, তাদেরকে ইসলাম ধর্মাবলম্বী নয় বলে, মুসলমান নয় বলে রাষ্ট্রকে মেনে নিতে হবে। ধর্মের মধ্যে এরকম বিধান নাই। ধর্মের বিধান হচ্ছে মানুষকে কতগুলো ডিজাইন থেকে কতগুলো দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তারা কি যদি ন্যায় অন্যায় করেন, অন্যায়ের শাস্তি হবে, ন্যায়ের জন্য পুরস্কৃত হবে। সেইটা যিনি স্রষ্টা, তিনি ইসলাম ধর্মমতে বিচার করার মধ্য দিয়ে তিনি ব্যবস্থা করবেন। এইটা আপনার মাওলানা মওদুদীকে কিংবা তার আজকার শিষ্যকে ধর্ম এই দায়িত্ব দেয় নাই। ফলে জামাত ইসলাম মানে ইসলাম, এটা কিন্তু ঠিক নয়। বরং জামাত ইসলাম যে কতগুলি অনইসলামিক কাজ করেছে আমাদের ইতিহাসের সামনে, আমাদের চোখের সামনে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইসলামের সবচেয়ে মূল কথার মধ্যে একটি হচ্ছে যে জালেমের জুলুমের বিরুদ্ধে
আচ্ছা, লড়াই করতে হবে, নিপীড়িত মানুষের মজলুমের পক্ষে থাকতে হবে। মজলুম মানে হচ্ছে নিপীড়িত মানুষ। 1971 সালে কে জালেম ছিল, কে জুলুম করেছে, আর সেই জালেমের সেই জুলুমের শিকার মুসলিম মানুষ কারা ছিল? জালেম ছিল ইয়াহিয়ার সরকার, জুলুম করেছে পাকিস্তানি সামরিক বাহিনী, সামরিক জান্তা, নিরস্ত্র মানুষের উপর স্বাধীনতা চেয়েছে বলে, এবং সেই স্বাধীনতাও সে খামোকা চায় নাই। এই দেশের মানুষ নির্বাচনে জয়লাভ করবার ফলে সেই নির্বাচনী রায়কে অমান্য করে তার উপর একটা গণহত্যা চাপিয়ে দেওয়ার ফলে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা চেয়েছে, সেই স্বাধীনতাকে দমন করার জন্য যখন গণহত্যা করেছে, সেই গণহত্যার মধ্যে ইসলামের বিধান হচ্ছে নিপীড়িত মানুষ হচ্ছে এই দেশের সাধারণ মানুষ, আর জালেম এবং জুলুম করেছে হচ্ছে পাকিস্তানিরা, পাকিস্তানি শাসক শ্রেণী। জামাত ইসলাম তার পক্ষে দাঁড়িয়েছে, অর্থাৎ জালেম এবং জালেমের জুলুমের পক্ষে দাঁড়িয়েছে। এর চাইতে অনইসলামিক আর কিছু ঘটনা করতে পারে না। সেইটা এখনো পর্যন্ত তাদের সেই তৎকালীন পাকিস্তান রাষ্ট্র যেমন কায়দা করে এইসব এই কথা সেই কথা বলে সত্যিকার অর্থে এক প্রজন্ম চলে যাওয়ার পরেও এই অপরাধের জন্য ক্ষমা চায় না, জামাত ইসলামও এখনো পর্যন্ত তার অপরাধের জন্য ক্ষমা চায় না। উল্টো এখন বর্তমান সরকারের এর বিকাশ হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির আশ্রয় এবং প্রশ্রয়ে, এখানে তার বিকাশ করেছে। এবং আওয়ামী লীগের অপরাধের কারণে সে তার এই যে সে আরেক ধরনের মাস কিলিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত হয়ে যাওয়ার কারণে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এক ধরনের, সেই শূন্যতার ফাঁকে জামাত ইসলাম নিজেদেরকে অ্যাসার্ট করা শুরু করেছে। এটা অ্যাসার্ট করলে সে কোথায় যাবে, এই সাম্প্রতিক কালে এগুলো সে উদাহরণ দিচ্ছে। এই যে একটা লোক জামাত ইসলাম যেভাবে ইসলামকে দেখে সেইভাবে দেখা নাই, সেই লোকের মৃত্যু হয়েছে। রাজবাড়ির ঘটনা বলছি। ইসলামকে জামাত ইসলাম যেভাবে দেখে সেইভাবে ওই মানুষটা ইসলামকে দেখে নাই। তারপরে তার মৃত্যু হয়েছে, মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছে, ইসলামী কায়দায় কবর দেওয়া হয়েছে। সেই কবর থেকে জামাত ইসলামের স্থানীয় জামাত ইসলামী নেতারা প্রেস কনফারেন্স করে বলেছে যে তাকে মৃত্যুর পরে তার শাস্তি, মৃত্যুর পরে শাস্তি যদি যোগ্য অপরাধ সে যদি করে থাকে, এটা জামাত ইসলামের উপর কোরআন হাদিস দায়িত্ব দিয়েছে, এইটা কি করে সম্ভব? তার লাশ কবর থেকে উঠে, এবং সেই দলের সঙ্গে আরও লোক ছিল রাজনৈতিকভাবে সংগঠিত, যারা এগুলি তারাই করতে পারে, রাজনৈতিক ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। জামাত ইসলাম ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল। এরা তাকে, তাদের মধ্যে যারা ধর্মান্ধ, ধর্মাশ্রয়ী রাজনীতি করে, ইসলামের যে অন্তর্গত শক্তি, সামর্থ্য, উদার্য, ন্যায়পরায়ণতা যারা বুঝতে পারেন, আসলে ইসলামকে তারা ছোট করে, এইরকম কিছু লোক লাশ কবর থেকে ওঠায়, মুসলমানের লাশ কবর থেকে উঠায়, সেই লাশকে পিটিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই সময় আইন, এবং এই ঘটনাটা তার আগের থেকে তারা এটা করবে এটা সরকারের জানা ছিল, স্থানীয় প্রশাসনের ব্যাপারে কথা বলেছে। তারপরে আমরা ভিডিওর মধ্যে দেখেছি ইউনিফর্ম পরা আর্মির লোক ছিল, পুলিশের লোক ছিল অনতি দূরে, তাদের সামনেই ঘটনা ঘটেছে। ফলে কারা বন্ধ করবে? একটা সরকার থাকে কেন? একটা সরকার মানে কি? একটা রাষ্ট্রের সংবিধান মানে কি? সমাজের মধ্যে নানান ধরনের রাজনৈতিক স্বার্থ থাকবে, স্বার্থের সংঘাত থাকবে। সেই সংঘাতগুলিকে নিরসন করে কতগুলো নীতি প্রণয়ন করার মধ্য দিয়ে, হ্যাঁ, সে আপনার সংঘাত নিরসনের মধ্য দিয়ে সবাই সবার কাজ করবে, সবার চিন্তার জন্য সবাই বিস্তারের জন্য পরিশ্রম করবে, এবং মানুষ যাদেরকে গ্রহণ করবে সেই অনুযায়ী দেশ চলবে। এটি গণতন্ত্র। আর সেইটা দেখার জন্য থাকে একটা সরকার। এই যে জামাতে ইসলামীকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং আওয়ামী লীগের সঙ্গে যারা আওয়ামী লীগের অন্যায়ের মধ্যে যারা সক্রিয় এবং নীরবে সমর্থন জুগিয়েছে, তারা ন্যায্যভাবে বাংলাদেশের রাজনীতিতে এখন তারা পেছনের দিকে চলে গেছে। কিন্তু সেই জায়গায় জামাত ইসলামী তার এই যে মৌলবাদী, ডানপন্থী, উগ্র এক রাজনীতির যে বিস্তার এবং ঘটাবার চেষ্টা করছে, সেটা বাংলাদেশের সমাজকে এখনই অত্যন্ত সচেতন হওয়া দরকার, প্রতিরোধ করে তোলা দরকার, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করে তোলা দরকার। কারণ সে যেভাবে ইসলামকে বোঝে, সে তার বিশ্বাসটা অন্যদের উপর জোর করে চাপিয়ে দিতে চায়।
বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটার নাম আপনি বলছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, যে অর্থাৎ বিশ্বে যত ধরনের সাহিত্য তৈরি হয় সেগুলোর চর্চা করবার জন্য এই সংগঠন তৈরি হয়েছে, একটা সরকারের রেজিস্টার্ড সংগঠন, রাষ্ট্রের সঙ্গে রেজিস্টার্ড। সেখানে বলেছে রবীন্দ্রনাথের বই থাকতে পারবে না, সেখানে রবীন্দ্রনাথেরটা থাকবে, টলস্টয়েরটা থাকবে, গ্যাটেরটা থাকবে, আপনার কালিল জিবরানেরটা থাকবে, আমির খসরুরটা থাকবে, সবারটা থাকবে। বিশ্বের পৃথিবীর যে সমস্ত জায়গায় যে ধরনের মহৎ সাহিত্য তৈরি হয়েছে সেই সাহিত্যগুলো, অফকোর্স ইসলামেরও বই থাকতে হবে, কেন নয়? কারণ ইসলাম তো ঐতিহাসিকভাবে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে। আপনি ভুলে যাবেন না যে ইসলাম ধর্মে বেলালের মতন লোকরা ছিলেন যারা গ্রহণ করেছে, অত্যাচারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে সমতার কথা, ন্যায় নীতির কথা বলে ইসলাম ধর্মের প্রতিষ্ঠিত হয়েছে, এবং এগুলো না থাকলে এতকাল পর্যন্ত এটা বেঁচে থাকতো না। কিন্তু যেই ইসলামকে তারা ব্যবহার করে মানুষের পৃথিবীর বিভিন্ন জায়গার যে মহৎ চিন্তা, সেই মহৎ চিন্তার যে প্রতিফলন সাহিত্যের মধ্যে ঘটে, সেইটা দেখাবার জন্য যে একটা লাইব্রেরি, সেইটাতে গিয়ে তারা জোর করে বলছে তৌহিদি জনতার নামে। আরে জানে মানুষের তৌহিদি জনতার নামে কারা কী করছে। আপনি খুব লক্ষ্য করবেন, ভায়োলেন্স এটা একটা খুব রাজনৈতিক প্রতিপাদ্য। ভায়োলেন্স কখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিতে। রাষ্ট্র নিজে একটা ভায়োলেন্সের আধার। রাষ্ট্র যখন অন্যায়ভাবে তার ভায়োলেন্সের পাওয়ারকে জনগণের বিরুদ্ধে লড়াই করে, জনগণ তখন রাজনৈতিকভাবে পাল্টা ভায়োলেন্সের তৈরি করে। এটা পলিটিক্যাল সায়েন্স। কিন্তু এই যে ছোট ছোট মব আকারে নির্দিষ্ট জায়গাগুলোকে কিছু নির্দিষ্ট লোকজনদের ডেকে এনে নির্দিষ্ট কোনো কতগুলি কেন্দ্র থেকে তাদেরকে উস্কানি দিয়ে নির্দিষ্টগুলি টার্গেটকে, যা তাদের ব্যক্তিগতভাবে পছন্দ হয় না অথবা রাজনৈতিকভাবে পছন্দ হয় না, তাদের পেছনে উস্কে দেওয়া হয়েছে ক্রিমিনাল অফেন্স। এটা পিপলসের যে এটাকে বলে রাজনৈতিক দর্শনে বলে কনস্টিটিউয়েন্ট ফ্যাক্টর। পিপলস ভায়োলেন্স যেটা, এইটার চরিত্র অনেক সময় সামষ্টিক পিপলস ভায়োলেন্স, এইটা অনেক সময় প্রগতিশীল হয়। কিন্তু এই যে সন্ত্রাসবাদী ছোট ছোট আক্রমণ, এগুলো অত্যন্ত খারাপ, বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করবে। এখানে নানান ধরনের অনিশ্চয়তাকে জাগিয়ে তুলবে। তার কারণে ইনভেস্টমেন্ট হবে না, সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এবং জনগোষ্ঠী হিসেবে এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যারা এই যে ব্যক্তিগত স্বার্থে, ছোট ছোট দলীয় স্বার্থে যারা এই যে মব ভায়োলেন্স তৈরি করছে, তার বিরুদ্ধে যেই সরকার ঠিক মতন সিদ্ধান্ত নিতে পারে না, সেই সরকার ভায়োলেন্সের রাজনীতি বুঝতে অক্ষম, ভায়োলেন্সের সঙ্গে বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী তৎপরতার পার্থক্য বুঝতে অক্ষম। সেই অক্ষমতার শিকার বাংলাদেশের সমাজ। সরকারকে এই প্রধান দায় সরকারের, এবং এই সরকারকে পরিষ্কারভাবে আমাদের মেসেজ দেওয়া দরকার যে যারা এগুলির সঙ্গে জড়িত তাদেরকে প্যাট্রোনাইজ করে অথবা তাদেরকে ভয় পেয়ে রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে যে পরিস্থিতি তারা হতে দিচ্ছে, এইটা দেশদ্রোহিতামূলক কাজ। সরকারও দেশদ্রোহিতামূলক কাজ করতে পারে। দেশদ্রোহিতামূলক শক্তিকে, জনস্বার্থ বিরোধী রাজনৈতিক মবকে, ইতিহাসের বিরুদ্ধে পরিচালিত যে পরিকল্পিত মব ডিস্টেবিলাইজ করবার জন্য তৈরি হয়, তাকে সমর্থন দেওয়া, কিংবা ট্যাসিটলি হোক কিংবা প্রত্যক্ষভাবে হোক, কিংবা তার ব্যাপারে আপনার পরিষ্কার রাজনৈতিক রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ না করা সরকারের দিক থেকে রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ। অনেক অনেক ধন্যবাদ কবির। হাতে সময় নেই, না হলেও তো আরও শোনা যেত, আরও অনেক বিষয় ছিল। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।